পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা দেখো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা আসলে কি, ঠিক আছে। সংকট কোণের চেয়ে যখন বেশি কোণে আলোক রশ্মি যখন আপতিত হয়, সেম জিনিস আমরা সংকট কোণের ক্ষেত্রে যা দেখছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে তাই দেয়। অর্থাৎ আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বেশি কোণে যদি আপতিত হয়, তাহলে আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, সেটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কথা বুঝতে পারছি? তাহলে আমরা সংজ্ঞাটা লিখি, ভাই সংজ্ঞাটা আগে লিখে এরপরে চিত্র দিয়ে বুঝাচ্ছি। লেখো আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে সারিয়ে আসিলা আশপাশে ঘুমে যেতে হবে। বুঝছি। লেখো আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে আজকে যে মধ্যে ভাই বলা ভাই আজকে রেকর্ড কোন দেখে আসছে বাসে আমি কইছে রেকর্ড করে আজকে পূজা আইতাম এই লিগে তো করি ক্লাস করব না। লেখো আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, বড় মানের কোণে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোক রশ্মি সম্পূর্ণভাবে প্রথম মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। পুরোটা সংজ্ঞা হুবহু পরীক্ষার হলে লিখতে হবে, এভাবে লিখতে হবে। হ্যাঁ সহজ, জিনিসটা সহজ, আমরা ব্যাখ্যা করে লেখার চেষ্টা করবো, সমস্যা নেই। আসো সারি শিখবো তো অনেক, আমরা পারবেন বেশিল কালকে আসলে এই চ্যাপ্টারে আরো দুইটা শিখ পাবো, একটা এমসিকিউ আর একটা সিকিউ। আমরা যখন চ্যাপ্টার শেষ করে ফেলবো তখন ওই দুইটা আর একটু হ্যাঁ ওই পার্ট 2 এগুলো এমসিকিউ আমরা ক্লাসে প্র্যাকটিস করে দেব, ক্লাসে আমরা প্র্যাকটিস করব। সৃজনশীল ক্লাসে প্র্যাকটিস, এমসিকিউ ক্লাসে প্র্যাকটিস। এটা চ্যাপ্টার শেষে, চ্যাপ্টার একদম শেষ করার পর।
এরপরে পরীক্ষা তো আছে, পরীক্ষা তো নিতে। দেখো কি বলছে, কি বলছে আমরা একটু খেয়াল করি। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, এখানে মনোযোগ দাও ফাদিল, পরে দেখো, পরে দেখো যা পড়েছে আগে। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকটন, সংকটন তো আমি বুঝাইছিলাম, সংকটন কি ছিল, যে বিবর্তন আপতন কোণে যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ বিবর্তন ভেসে যাবে, সেটাকে আমরা সংকটন বলছিলাম। এবং সংকটনের চেয়ে বড় মানের কোণে যদি আপতিত হয়, চিত্রটা দেখো ভাই, চিত্রটা যদি আমরা আঁকি, খেয়াল করো সবাই একটু মনোযোগ দিয়ে চিত্রটা খেয়াল করো। এটা সংজ্ঞা, চিত্রটা খেয়াল করো। এটা হচ্ছে n, এটা হচ্ছে o, এটা হচ্ছে n প্রাইম, n o n প্রাইম। মনে করো আলোক রশ্মি একটা নির্দিষ্ট কোণে, এটা হচ্ছে আমার ঘনমাধ্যম, এগুলো তো লিখি নেই, এটা হচ্ছে আমার ঘনমাধ্যম, এটা হচ্ছে আমার ঘনমাধ্যম, আর এটা হচ্ছে আমার হালকা মাধ্যম। তো নরমালি কি হয়, আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অভিলম্ব থেকে কি হয়, দূরে সরে যায় না? তো দূরে সরে গেলে, মনে করে এটা দূরে সরে গেল, দূরে সরে গেল কিনা, তাহলে এটা হচ্ছে আমার থিটা 1, এটা মনে করো হচ্ছে r1। কথা বুঝতে পারছি? এবার আলোক রশ্মি যদি সংকট কোণে পড়ে, অর্থাৎ সংকট কোণকে আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি, দেখো সংকট কোণকে আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি, এই যে আলোক রশ্মি যদি সংকট কোণ বরাবর পড়ে তাহলে বিভেদক ভেসে যাবে, এই যে বিভেদক ভেসে যাচ্ছে কিনা, এই মাঝখানে অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, 90 ডিগ্রি। আর এই যে অ্যাঙ্গেলটা আমরা যে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি বলবো এটাকে, সংকট কোণ বা থিটা সি, অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। কথা বুঝে গেছে? এতটুকু তো আমরা বুঝছি। এখন আমাকে বলছে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয়, তো সংকট কোণের চেয়ে বড় কোণ আমরা একটু দেখাই। দেখো মনে করো সংকট কোণের চেয়ে বড় কোণ হচ্ছে এটা, ঠিক আছে? সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আলোক রশ্মি কি হয়, আপতিত হয়, তাহলে এই যে পুরো এই লাল কালির যে অ্যাঙ্গেলটা, এই যে লাল কালির যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি হচ্ছে, মনে করো থিটা 2, থিটা 2। বা একটা কাজ করি, এটাকে আমরা বলি থিটা, এটাকে আমরা বলি আর, এটাকে আমরা বলি থিটা প্রাইম, থিটা প্রাইম, তাহলে আরো সুন্দর হয় থিটা প্রাইম। তাহলে দেখো সংকট কোণের চেয়ে বড় কোণ তৈরি হলো না এটা, তো সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে প্রতিসরণের পরিবর্তে কি হবে, প্রতিফলন হবে, ঠিক আছে? অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে না গিয়ে সে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, ঠিক আছে? প্রতিফলনের সূত্র মানে, তো প্রতিফলনের যদি সূত্র মানে তাহলে এই কোণ আর এই কোণ সেম হবে না, এটা r প্রাইম লেখা যায়। তাহলে যেহেতু প্রতিফলনের সূত্র মেনে চলছে, তাহলে অবশ্যই থিটা প্রাইম আর r প্রাইম কি হবে, সমান হবে, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। কথা বুঝতে পারছেন? আমি আবার বলি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যদি যায় এবং আপতন কোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয় তাহলে প্রতিসরণ হবে না, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আলোক রশ্মি আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, সম্পূর্ণভাবে প্রথম মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্র অনুসারে প্রতিফলিত হবে, এবং এই ঘটনাকে আমরা বলি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কথা বুঝায় না? সংকটনের বড় কোণে লেগে আবার পূর্ণ প্রথম হলো ফিরে আসবে। বুঝি নাই? সংকটনের বড় কোণে আপতিত হয়। হ্যাঁ, সংকটনের বড় কোণে যদি আপতিত হয় তাহলে আবার প্রতিসরণের পরিবর্তে প্রতিফলন হয়। কথা বুঝতে পারছি? এখানে কোনো প্রতিসরণ নাই, কি না, প্রতিসরণ নাই, আলোক রশ্মি কোনো ইয়ে হবে না। সংকট কোণ কি প্রতিসরণ? বুঝি না, সংকট কোণ এটা কি প্রতিসরণ কোণ না প্রতিফলন? সংকট কোণ
সংকট কোণ হচ্ছে আমার আপতন কোণ। আপতন ঘনমাধ্যম থেকে আলোক মাধ্যমে যাচ্ছে আপতন কোণ। তাহলে খেয়াল করো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি তাহলে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে কয়টা? শর্ত হচ্ছে দুটি। এক নম্বর শর্তটা কি? আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আলোক রশ্মি ঘনমাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। দ্বিতীয় শর্ত হবে আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হতে হবে। আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হতে হবে। অর্থাৎ এই যে থিটা প্রাইম যে দিলাম, এই থিটা প্রাইমটা অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি থেকে বড় হতে হবে। না বুঝলে ভাইকে বলবো। এটা কিন্তু আসে, অনুধাবনে আসে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত লেখো। তো শর্ত দুটা। ঘনমাধ্যমটা উজ্জ্বল থাকবে না। ঘনমাধ্যমটা উজ্জ্বল হবে না। উজ্জ্বল বলতে বুঝিনি। আর ওই যে বেশি যখন আলোটা যখন প্রতিফলন দিয়ে চলে আসবে। হ্যাঁ বলতে পারো উজ্জ্বল হবে। কারণ আলো তো যাবে, আলো যে জায়গায় যাবে ওইটা তো উজ্জ্বল হবে। আলো যেখানে যাবে না সেটা অন্ধকার হবে। ওইটাই। কার কোনো সমস্যা আছে কিনা দেখ। কার কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা একটু খেয়াল করো। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কাহিনী। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এটা যদি মনে করো সৃজনশীলে আসে, সৃজনশীলে ঘতে অনেক সময় আসে, ঘোড়ার ঘতে, যে আপতন কোণের চেয়ে বড় অ্যাঙ্গেল যদি পতিত হয় তাহলে কি হবে, কি ঘটনা ঘটবে সেগুলো ব্যাখ্যা করতে বলবে। তো এভাবে তুমি বাংলা কথা এগুলো লিখে দিবা। কথা বুঝে? আর চিত্রটা এঁকে দিবা। চিত্রটা হচ্ছে মেন। চিত্র আঁকতে পারলেই নাম্বার দিবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো এটার ম্যাথ আমরা করব। এটার ম্যাথ আমরা যে প্র্যাকটিস যাবো, যে প্র্যাকটিস কোশ্চেনে সৃজনশীলে আছে অনেক, ভাইয়া দিছি সৃজনশীলে আমরা এটা করব। আপাতত এই ম্যাথগুলো করতেছি না, ঠিক আছে? চ্যাপ্টার শেষে করব। তাহলে এবার আসো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন একটা বাস্তব আমরা ঘটনা যেগুলো দেখি সেটার মধ্যে সবচেয়ে কমন যে ঘটনাটা আমরা দেখি সেটা হচ্ছে মরীচিকা। মরীচিকা বুঝি? মরীচিকা মেইনলি মরুভূমি অঞ্চলে দেখা যায়। অর্থাৎ মনে করো মরুভূমি অঞ্চলে তোমার তো যেখানে চোখ যাবে সেখানে তো মরুভূমি, ঠিক আছে? সেখানে বালি, সেখানে তো আর পানির উৎস নাই। তো মরুভূমি অঞ্চলে কিরকম থাকে? উত্তপ্ত অবস্থা থাকে না? উত্তপ্ত অবস্থা থাকে। উত্তপ্ত অবস্থা যখন থাকে তখন তোমার ওই জায়গায় অনেক সময় দেখা যায় যে পানি আছে কিন্তু আসলে পানি নেই। মরুভূমি অঞ্চলে দূরের থেকে দেখা যায় ওই অঞ্চলে পানি আছে কিন্তু কাছে যায় দেখা যায় কোনো পানি নেই, ঠিক আছে? এই ধরনের যে ঘটনা মরীচিকা যে হয় সেটা মেইনলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণেই হয়। কথা বুঝতে পারছো? এখন কিভাবে হয় সেটাই আমরা ব্যাখ্যা করব, মানে মরীচিকাটা আমরা ব্যাখ্যা করব এখন। তাহলে নেক্সট টপিক লেখো মরীচিকা। মরীচিকা লেখো। নেক্সট টপিক মরীচিকা। মরীচিকা
আচ্ছা আজানটা দেখ, হ্যাঁ আমরা চিত্রটা আঁকি সাথে সাথে, চিত্রটা আঁকবো, চিত্রটা আমরা আঁকি। হ্যাঁ কথা বলো না। জিনিসটা আমরা বুঝবো। মরিচিকা তোমারে বলি, তোমরা একটা ইয়া মুভি আছে, কি বলে এই জিনিসটা অনেক ভালো করে বুঝবা। একটা তামিল মুভি আছে, বুঝছো? তামিল মুভির নাম হচ্ছে থাগ লাইফ। থাগ লাইফ একটা মুভি আছে, সার্ভাইভাল মুভি আর কি। মরুভূমিতে হারায় যায়, মরুভূমিতে হারায়। এখন মরুভূমিতে তো খাওয়া দাওয়া নেই না, অ্যামাজনের নাই, ওটা তো ওই জঙ্গলে তো খাবার অভাব নেই, কিন্তু মরুভূমিতে তো খাবার অভাব আছে। ওইখানে এই জিনিসটা অনেক সুন্দর করে দেখায় জিনিসটা, মানে সে হাঁটতাছে মরুভূমি বরাবর, কিছু নাই, দূর দূর মরুভূমি, কিছুই নেই, কিন্তু দূরের থেকে দেখা যায় যে একটা পানির একটা মরুদ্যান আর কি, মরুদ্যান, মানে এটা বলে ওয়েসিস বলে, এটাকে ওয়েসিসের মতো, মানে দুই মরুভূমির অঞ্চলের মাঝে একটা পানির একটা ইয়া থাকে অনেক সময়, তাই ও ভাবছে এটা ওয়েসিসের মতো, তো দিয়ে যায় দেখছে মানে পানি নেই, তো ওর মেন্টালি ও যে সার্ভাইভ করতেছে মরুভূমিতে, ওর কনফিডেন্স আরো লো হয়ে গেছে, ঠিক আছে? পরে যে বাচ্চা অনেক কষ্টে এই জিনিসটা থাগ লাইফ এটাই মনে হয় আমার যতটুকু মনে আসতেছে। না মুভিটার নাম মনে হয় এরকম। আচ্ছা দেখো কি হইতাছে এখানে আসলে, এখানে যেগুলো আসছে এগুলো কি একটা বায়ু স্তর, ঠিক আছে? আচ্ছা এখন মরুভূমিতে টেম্পারেচার এমনি অনেক বেশি হাই থাকে, অনেক বেশি থাকে মরুভূমিতে। এখন মরুভূমিতে যেহেতু তাপমাত্রা বেশি, তাপের পরিমাণ বেশি, এই কারণে মরুভূমির যে বায়ু স্তর আছে, এই বায়ু স্তরে এটা কি আমার বালি না, এটা হচ্ছে বালি স্তর, এখানে বালি, সব বালি,
তো বালির কাছাকাছি যে অংশে বায়ু থাকে এই বায়ুর ঘনত্ব খুবই কম হয়। ঘনত্বটা কি হয়? খুবই কম হয়। যতই উচ্চতা বাড়বে বালি থেকে যতই আমি উপরে যাব ততই আস্তে আস্তে বায়ু ঘনতর হইতে থাকে, অর্থাৎ বায়ুর ঘনত্ব বাড়তে থাকে, কিন্তু বালি স্তরের কাছাকাছি এর ঘনত্ব কম থাকে। তাহলে বালি স্তরের যে নিচে এই যে নিচের অংশে এই অংশে আমার ঘনত্ব কি? বায়ুর ঘনত্ব কি হবে? কম কম। আর এই যে উপরের অংশে যত আমি উপরে যাব ঘনত্ব আস্তে আস্তে কি হবে? বাড়তে থাকবে। কথাটা বুঝতে পারছি? অর্থাৎ বালি স্তরের কাছাকাছি বায়ুর ঘনত্ব কম হবে, আর যত আমি উপরে যাব ততই আমার ঘনত্ব বাড়তে থাকবে। কথা বুঝতে পারছি? এখন উপরের অংশে ঘনত্ব বেশি, নিচের অংশে ঘনত্ব কি? কম। তাহলে কোনটা হালকা মাধ্যম আর কোনটা ঘন মাধ্যম হয়ে যাবে বলো তো? নিচেরটা হালকা, উপরেরটা ঘন। আর আলোক রশ্মি, লাইট, সূর্য, আলোটা কোন দিক থেকে আসবে? মনে করে এখানে সূর্য আছে, সূর্য কালো রঙের হয়ে থাকে, সূর্যটা লাল রঙের। লাল তো আছে। সূর্যকে আমরা লাল করে দিই। তাহলে এখানে মনে করো আমার সূর্যটা আছে, ঠিক আছে? তো সূর্য থেকে আলোক রশ্মি যখন পড়বে তখন কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাবে? গণমাধ্যম থেকে হালকা মাধ্যম। কথা বুঝতে পারছি? গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। এখন গণমাধ্যম থেকে আলোক রশ্মি, মনে করো আলোক রশ্মি পড়তেছে ভাবে, এখানে একটা কি হবে? অভিলম্ব তৈরি হবে, ফলে আলোক রশ্মিটা আরো বেগে যাবে, বেগে গেল। এখানে আবার একটা কি তৈরি হবে? অভিলম্ব তৈরি হবে। তো হালকা হইতেছে না গণমাধ্যম থেকে, তাহলে আরো বেগে যাবে, আরো বেগে গেল, আরো বেগে গেল। এবার খেয়াল করো, এই যে আলোক রশ্মি বেগে যাচ্ছে না, ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যম ঢুকতেছে, তাহলে যত বেশি হালকা মাধ্যমের দিকে যেতে থাকবে তত বেশি আপতন কোণ বাড়তে থাকবে না? আপতন কোণ বাড়তে থাকবে কিনা? এবং খেয়াল করো, আপতন কোণ যখন সংকট কোণের চেয়ে বড় হয়ে যায় তখন আমরা কি বলছিলাম? আলোটা বায়ু থেকে বালিতে প্রবেশ না করে আবার বায়ু মাধ্যমে প্রতিফলিত হয়। মেইনলি কি হয়? আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কোথায় ঢুকবে? বালিতে ঢুকবে না? এরকমই তো হয়। কিন্তু যেহেতু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে, এই কারণে আলোক রশ্মির আপতন কোণের মান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পেতে পেতে কাকে অতিক্রম করে ফেলবে? সংকট কোণকে। এখন সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয় তাহলে আমরা জানি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, অর্থাৎ আলোক রশ্মি আবার বায়ুর মাধ্যমে ফিরে যাবে। তাহলে খেয়াল করো ফিরে যাচ্ছে কিনা। এবার উল্টা হচ্ছে না? হালকা থেকে কোথায় যাচ্ছে? ঘনত্ব যাচ্ছে। বেশি আইটেম হচ্ছে না, বেশি সোজা তাহলে এই ধরনের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতেছে। কথা বুঝতে পারছি? এখন খেয়াল করো, আলোটা যাচ্ছিল কিভাবে? আলোটা মেইনলি এই যে সূর্য থেকে পড়তেছিল না, তাহলে এটাকে আমরা উল্টা করে করতে পারি। উল্টা মানে জিনিসটা হচ্ছে, আমি যদি উল্টা করে দিই, অর্থাৎ আলোটা আমাদের চোখে আমরা বস্তু কিভাবে দেখতে পাই? কোন বস্তু থেকে আলো আমাদের চোখে পড়লে তো আমরা দেখতে পাই। তাহলে এই যে নারকেল গাছ যে আছে, আমি এই নারকেল গাছ থেকে মনে হবে না, আমাদের মনে হবে না যে নারকেল গাছ থেকে আলো রশ্মিটা যাচ্ছে? এটাই তো হয়। যদি কোনো বস্তুকে আমি যদি দেখতে চাই তাহলে ওই বস্তু থেকে আলো আমার চোখে প্রবেশ করতে হবে। তাহলে এখানেও কিন্তু সেম কাহিনী ঘটতেছে, অর্থাৎ নারকেল গাছ থেকে আমি যদি ডাইরেকশন গুলো চেঞ্জ করে দেই, চোখটাকে এখানে না আঁকে আমি যদি এখানে করে দেই, চোখটা খেয়াল করো, চোখটাকে যদি আমি এখানে করে দিই, তাহলে খেয়াল করো যে আলোক রশ্মিটা পূর্ণ অবতরণ প্রতিফলিত হয়ে তার চোখে প্রবেশ করতেছে কিনা?
নারকেল গাছ থেকে আলোক রশ্মিটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যাচ্ছে, তার চোখে প্রবেশ করতেছে। এখন খেয়াল করো, তার চোখে যে প্রবেশ করতেছে আলোক রশ্মিটা, খেয়াল করো, আমি এটা কি তার এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে না? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে এই রশ্মিটা কি, এই রশ্মিটা কি আর এই রশ্মিটা কি বলো তো? এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। কথা ক্লিয়ার? তো প্রতিফলিত রশ্মিকে আমরা আলোর প্রতিফলন চ্যাপ্টারে পড়ছিলাম যে প্রতিফলিত রশ্মিকে বাইরে বর্ধিত করলে কি পাওয়া যায়? প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে প্রতিবিম্ব, খেয়াল করো, এটা কি বালি স্তরটা না? এই বালি স্তরে একটা প্রতিবিম্ব তৈরি হবে উল্টা দিকে। বালি স্তরে একটা প্রতিবিম্ব তৈরি হবে। এখন যে পথচারী, যে ও তো ক্ষুধার্ত, ও তো মানে খায়ও নাই, পানিও নাই কোথাও, এখন সে যদি দেখে যে বালির মধ্যে একটা গাছের দেয়, রিফ্লেকশন দেখা যাচ্ছে, তাহলে বুঝবো না পানি আছে, বুঝবো না পানি আছে। তাহলে বালি স্তরে একটা রিফ্লেকশন তৈরি হবে, তখন বালি স্তরে রিফ্লেকশন দেখে সে মনে করবে যে ওখানে পানি আছে, তো দূরে যাবে পানি আছে কিনা, দেখবে পানি নেই। কথা বুঝা গেছে? এই ধরনের ঘটনাটাকে বলি হচ্ছে আমরা পূর্ণ মরীচিকা। এবং মরীচিকা খালি মরুভূমিতেও না, অনেক বড় বড় হাইওয়েতেও দেখা যায়। হাইওয়েতে যখন গ্রীষ্মকাল বা গরমকাল হয়, অনেক বড় বড় হাইওয়েতে দূরের থেকে দেখা যায় যে হাইওয়ের যে রাস্তাটা ভিজা ভিজা লাগে, ভিজা ভিজা লাগে না? তখন যে গাছ দিয়ে দেখবেন পুরো শুকনো হাইওয়ে, তাই না? এটা মেইনলি গরমকালে হয়, কারণ গরমকালে এই বায়ুর ঘনত্ব চেঞ্জ হয়, তাপমাত্রার কারণে বায়ুর যে ডেনসিটি, এটা ওই যে বায়ু স্তরের বা ওই হাইওয়ের কাছাকাছি বায়ু স্তর হালকা থাকে, যত উপরে যাবে বায়ু স্তর তত ঘন হতে থাকে। কথা বুঝানো গেছে? এটাকে আমরা বলি হচ্ছে মরীচিকা। তো আমরা একটু ব্যাখ্যা লিখি, ব্যাখ্যা শীটও দেওয়া আছে, জাস্ট আমরা একটু সংক্ষেপে লিখে দিই, বাকি ব্যাখ্যাটা তোমরা শীট থেকে পড়ে নিও, ঠিক আছে? কি বলছে? প্রচন্ড তাপে, প্রচন্ড তাপে বালি স্তর সংলগ্ন বায়ু হালকা এবং উপরের স্তর ঘনতর হতে থাকে, উপরের স্তর ঘনতর হতে থাকে। আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, এভাবে বাঁকতে যখন আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়, তখন আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে
প্রতিফলিত হয়ে পথিকের চোখে পড়বে, পথিকের চোখে পড়বে। প্রতিফলিত রশ্মিকে দেখো প্রতিফলিত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে বালির স্তরে একটি অবাস্তব বিম্ব তৈরি হয়, অবাস্তব বিম্ব তৈরি হয়। ঠিক আছে, একেই বলে মরীচিকা। পরীক্ষা হলে এভাবে শর্টকাটে লিখে দিলেই হবে। চিত্র আঁকে, হ্যাঁ চিত্র আঁকতে হবে, চিত্র মাস্ট। অনুধাবনে যদি এটা আসে তাহলে অনুধাবনে আসবে, 2 নম্বরের জন্য আসবে। মরীচিকা কেন হয় ব্যাখ্যা করতে হবে, তো চিত্র এঁকে এই ব্যাখ্যাটা দিলে লিখলেই হবে। শেষ, পূর্ণ বন্ধনের প্রতিফলন আমাদের শেষ, এই চ্যাপ্টারও প্রায় শেষ। তুলো তাড়াতাড়ি তুলো। ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা, এবার আসো আমরা একটু লেন্স নিয়ে আলোচনা করব। লেন্স নিয়ে আলোচনা করলে আমাদের ক্লাসটা একটু শেষ। লেন্স হচ্ছে ওই যে আমরা আলো প্রতিফলনের দর্পণ করছি না, সিলভারিং ছাড়া, মেইনলি সিলভারিং করা লাগবে না, কথা বুঝে গেছে? লেন্সকে আমরা কি করব না, কোনো সিলভারিং করব না। যদি আমরা মনে করো দর্পণ না মনে করি কাঁচের গ্লাসকে আমি যদি সিলভারিং না করি তাহলে আমরা লেন্স পাবো, আর যদি ওই কাঁচের গ্লাসটাকে সিলভারিং করা হয় তাহলে আমরা দর্পণ পাবো। কথা বুঝতে পারছি? মানে প্রতিফলিত হবে না, সিলভারিং করলে না প্রতিফলিত হবে। সিলভারিংটা করি আমরা প্রতিফলনের জন্য। যদি আমি কাঁচের গ্লাসে সিলভারিং না করি তাহলে তো প্রতিফলন হবে না, তাহলে কি হবে? প্রতিসরণ হবে। এটাই আর কি। লেন্স এটা বুঝে দেখি। নিচ দিয়ে মুছে দিল। अरे शारिया हाथ से बाहर तो हो गया, हाथ से बाहर तो हो गया। बाना में छोटा डाले दे ले बोलते देखो लेंस ঠিক আছে? তাহলে লেন্স আসলে কি? লেন্স হচ্ছে দুইটা গোলীয় পৃষ্ঠকে আমরা যদি আবদ্ধ করি, তাহলে আমি একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম পাবো। যেটা গোলীয় পৃষ্ঠকে যদি আবদ্ধ করি তাহলে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম পাবো, এবং সেটাকে আমরা বলবো হচ্ছে লেন্স। দেখো লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে
লেন্স বলে। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা কি বলবো? লেন্স। সংজ্ঞাটা মনে রাখতে হবে। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স তাহলে কয় প্রকার হবে? দুই প্রকার, উত্তল লেন্স ও অবতল লেন্স। দেখ, লেন্স দুই প্রকার, লেন্স দুই প্রকার। সমতল লেন্স নাই। না গলি না, গোলীয়, গোলীয় লেন্স অলওয়েজ গোলীয় হবে। সমতল লেন্স হলো যে আমরা যে এটা ইউজ করতেছি বিভেদ পথ বরাবর অবিলম্ব আপতন যদি করি তাহলে তো আলো তো সেই বরাবর চলে যাবে। প্র্যাকটিক্যাল করবে হুম, প্র্যাকটিক্যাল করবে এটা প্র্যাকটিক্যাল নেক্সট ক্লাস দেন, নেক্সট বৃহস্পতিবার। উত্তল লেন্স দেখাবো সবই দেখাবো। লেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে আমার অবতল লেন্স। উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। তাহলে উত্তল লেন্স কিভাবে তৈরি হয়, অবতল লেন্স কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখি। খেয়াল করো, আমার দুইটা গোলীয় পৃষ্ঠ যদি এরকম ভাবে থাকে, খেয়াল করো, অর্থাৎ আমার এই যে এটা একটা গোলীয় পৃষ্ঠ, এটা একটা গোলীয় পৃষ্ঠ, এটা আরেকটা গোলীয় পৃষ্ঠ, এটা একটা গোলীয় পৃষ্ঠ, এটা একটা গোলীয় পৃষ্ঠ, আর দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ, আবদ্ধ আছে না? ইয়েস। এই যে এটা পাচ্ছি, প্রতিসারক মাধ্যমটাকে পাচ্ছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ। সিমিলার ভাবে আমরা যদি অবতল লেন্সটা বুঝতে চাই, অবতল লেন্স হচ্ছে এরকম, অবতল লেন্সটা হচ্ছে আমার এরকম। এই যে দুইটা গোলীয় পৃষ্ঠ, গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ এই স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এটাকে আমরা বলতেছি হচ্ছে লেন্স, আর এটা হচ্ছে আমার অবতল লেন্স। অবতল লেন্স। উত্তল লেন্সের অপর নাম অভিসারী লেন্স। অভিসারী লেন্স একটু লিখে রাখো। উত্তল লেন্সের অপর নাম হচ্ছে অভিসারী, আর অবতল লেন্সের অপর নাম হচ্ছে অপসারী। দর্পণের ক্ষেত্রে উল্টা, অবতল দর্পণ ছিল অভিসারী আর উত্তল দর্পণ ছিল অপসারী। তো দর্পণে যা হবে লেন্সে তা উল্টা হবে। অবতল দর্পণের জন্য যা করছো সেগুলো এখন কিসের জন্য করবা? উত্তল লেন্সের জন্য করবা। আর উত্তল দর্পণের জন্য যা করছো এগুলো এখন অবতল লেন্সের জন্য করবা। কথা বুঝতে পারছো? তো ওই যে দেখছো আলোর প্রতিফলন চ্যাপ্টারে অনেক গুরুত্ব আছে এখানে। আলোর প্রতিফলন যদি ভালো করে বুঝো, আলোর প্রতিসরণ সহজ। ওই যে আমরা আলোর প্রতিফলনের যে কেসগুলো দেখছি, আলোর প্রতিসরণেও সেম কেস, সব একই কেস। কথা বুঝতে পারছি? তাহলে কারোর এখানে কোনো সমস্যা আছে? তাহলে আমরা আজকে একটু রাখি, 6টা বেজে গেছে। আমরা নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার, ঠিক আছে? আর আমাদের আমাদের আজকে 8 নম্বর ক্লাস বাকি, আর 4টা ক্লাসে আমাদের ইয়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার। এই সপ্তাহে যা হয়েছে ওই সেম একই রূপ প্যাটার্ন আর কি, বৃহস্পতি শুক্রবার। কালকে হ্যাঁ, কালকে হবে না। না আগামী ক্লাস বৃহস্পতিবার। যা, কালকে